26শে জানুয়ারি ভারতের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। 1950 সালের এই দিনে ভারত নিজেকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। কিন্তু এই ঘোষণার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 1930 সালের 26শে জানুয়ারি, যখন ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের শপথ গ্রহণ করেছিল। এই দুই তারিখের সংযোগ কেবল কাকতালীয় নয়, এটি পরাধীনতার গ্লানি মোচন করে নিজস্ব শাসনতন্ত্র প্রতিষ্ঠার একটি সচেতন ঐতিহাসিক ধারাবাহিকতা। 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে, কিন্তু 1757 সালের পলাশির যুদ্ধে বিজয়ের মাধ্যমে তারা রাজনৈতিক ক্ষমতার স্বাদ পায়। পরবর্তী 100 বছরে কোম্পানি তার শাসন বিস্তার করে, যা শোষণের এক নতুন অধ্যায় রচনা করে। 1857 সালের মহাবিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘবদ্ধ আঘাত। যদিও এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, কিন্তু এটি কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ রানীর হাতে ন্যস্ত করতে বাধ্য করে। এই বিদ্রোহের পর ব্রিটিশরা তাদের নীতিতে পরিবর্তন আনে, কিন্তু শোষণের মূল চরিত্র অপরিবর্তিত থাকে। ভারতবর্ষে ব্রিটিশদের আগমন ঘটেছিল বণিকের বেশে, কিন্তু তাদের ঝোলায় ছিল শোষকের চাবুক। 1765 সাল থেকে 1938 সাল পর্যন্ত দীর্ঘ প্রায় 2 শতাব্দী ধরে ব্রিটিশরা ভারত থেকে যে পরিমাণ সম্পদ লুণ্ঠন করেছে, তার পরিমাণ শুনলে আজও মস্তিষ্কে বিস্ফোরণ ঘটে। প্রখ্যাত অর্থনীতিবিদ উৎসা পট্টনায়কের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী এই লুণ্ঠিত সম্পদের পরিমাণ প্রায় $45 ট্রিলিয়ন বর্তমান বাজার মূল্যে। এই বিশাল অঙ্কটি আজকের যুক্তরাজ্যের মোট জিডিপির প্রায় 17 গুণেরও বেশি। কিন্তু প্রশ্ন হলো, তারা কিভাবে এই বিশাল সম্পদ পাচার করল? কোনো সেনাবাহিনী দিয়ে নয়, বরং এক অত্যন্ত চতুর অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে, তখন থেকেই এই গ্রেট ড্রেন বা সম্পদ পাচারের সূচনা। এর আগে ভারতীয় মশলা বা বস্ত্র কিনতে হলে ব্রিটিশদের সোনা বা রূপা নিয়ে আসতে হতো, কিন্তু দেওয়ানি লাভের পর সমীকরণ পাল্টে গেল। কোম্পানি ভারতের কৃষকদের থেকেই জোর করে রাজস্ব আদায় করত, আর সেই রাজস্বের টাকার 1/3 ব্যবহার করত ভারতীয় পণ্য কিনতেই। অর্থাৎ ভারতীয়দের টাকা দিয়েই ভারতীয়দের পণ্য কেনা হতো এবং তা বিনামূল্যে ব্রিটেনে চালান করে দেওয়া হতো। সাধারণ কৃষক বা তাঁতি বুঝতেই পারতেন না যে তারা আসলে এক বিশাল জালিয়াতির শিকার হচ্ছেন। বাংলার মুসলিম ছিল এক বিস্ময়। কথিত আছে, একটি আংটির মধ্যে দিয়ে পুরো একটি মুসলিম শাড়ি গুলিয়ে দেওয়া যেত। ইউরোপের বাজারে ভারতীয় বস্ত্রের এই কদর ব্রিটিশ শিল্পপতিদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তারা জানত, গুণগত মানের প্রতিযোগিতায় তাদের মেশিনে তৈরি কাপড় ভারতীয় তাঁত বস্ত্রের সাথে পারবে না। তাই তারা বেছে নিল ধ্বংসের পথ। ব্রিটিশরা ভারতীয় তাঁতিদের উপর অমানবিক কর চাপাল। তারা কাঁচামাল বা তুলো কেনার উপর নিষেধাজ্ঞা জারি করল, যাতে তাঁতিরা স্বাধীনভাবে কাজ করতে না পারে। অনেক তাঁতির আঙ্গুল পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল, যাতে তারা আর মুসলিম বুনতে না পারে। তাদের নীতি যে তাঁতিদের হাত পা বেঁধে ফেলেছিল, তাতে কোনো সন্দেহ নেই। 1800 থেকে 1860 সালের মধ্যে ভারত থেকে বস্ত্র রপ্তানি কমে যায় 98%, আর ব্রিটেন থেকে আমদানি বাড়ে 6300%। ঢাকা ও মুর্শিদাবাদের মতো সমৃদ্ধ শহরগুলো ভুতুড়ে নগরীতে পরিণত হয়। ব্রিটিশ শোষণের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা যায় 1943 সালের বাংলার মন্বন্তরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বাংলার মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে পাঠিয়ে দিয়েছিলেন ব্রিটিশ সৈন্যদের জন্য। প্রায় 30 লক্ষ বাঙালি না খেতে পেয়ে পোকা মাকড়ের মতো রাস্তায় মরে পড়েছিল। এই দুর্ভিক্ষ কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটি ছিল ম্যান-মেড বা মানুষের তৈরি। যখন ব্রিটিশ কর্মকর্তারা চার্চিলকে জানালেন যে বাংলায় মানুষ মরছে, তখন তিনি অত্যন্ত নিষ্ঠুরভাবে প্রশ্ন করেছিলেন, যদি দুর্ভিক্ষ এতই ভয়াবহ হয়, তবে গান্ধী কেন এখনো মরেনি? এই একটি উক্তিই বুঝিয়ে দেয় ব্রিটিশ শাসকের চোখে ভারতীয়দের জীবনের মূল্য কতটা তুচ্ছ ছিল। 1947 সালের 15ই আগস্ট দীর্ঘ সংগ্রামের পর ভারত স্বাধীনতা পেল।
At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. কিন্তু এই স্বাধীনতার আনন্দ ছিল ক্ষণস্থায়ী, কারণ তার সাথে এলো দেশভাগের যন্ত্রণা। র্যাডক্লিফ লাইনের এপার ওপার জুড়ে চলল ইতিহাসের জঘন্যতম দাঙ্গা। আর সেই রক্তের দাগ না শুকোতেই শুরু হলো কাশ্মীর নিয়ে এক নতুন সংঘাত। স্বাধীনতা পাওয়ার মাত্র 2 মাসের মাথায় 47 সালের অক্টোবর মাসে পাকিস্তান এক জঘন্য চক্রান্ত করল। তারা সরাসরি সেনাবাহিনী না পাঠিয়ে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে হাজার হাজার দুর্ধর্ষ উপজাতি যোদ্ধাদের, কাবাইলিসদের লেলিয়ে দিল কাশ্মীরের ওপর। তাদের লক্ষ্য ছিল শ্রীনগর দখল করা এবং মহারাজা হরি সিংকে পাকিস্তানের সাথে যোগ দিতে বাধ্য করা। 22 অক্টোবর 1947 হানাদাররা কাশ্মীরে প্রবেশ করে। তারা বারামুলায় যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল তা আজও কাশ্মীরি লোককথায় ভয়ের কারণ। তারা শুধু লুটতরাজি করেনি, নারীদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছিল। সেন্ট জোসেফ হাসপাতালের নানদেরও তারা রেহাই দেয়নি। তাদের এই পাশবিকতা তাদের অগ্রগতির গতি কমিয়ে দেয়, যা ভারতীয় সেনাবাহিনীর জন্য শাপে বর হয়ে দাঁড়ায়। অন্যদিকে জম্মু ও কাশ্মীর স্টেট ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার রাজেন্দ্র সিং মুষ্টিমেয় সৈন্য নিয়ে উরি সেতুর কাছে হানাদারদের আটকে রেখেছিলেন। তিনি জানতেন মৃত্যু নিশ্চিত, তবু তিনি শেষ ব্যক্তি, শেষ বুলেট পর্যন্ত লড়াই করার আদেশ দিয়েছিলেন। তিনি উরি ব্রিজ উড়িয়ে দিয়ে শত্রুর অগ্রগতি রোধ করেছিলেন এবং নিজের জীবন দিয়ে শ্রীনগরকে বাঁচিয়েছিলেন। তাকে স্বাধীন ভারতের প্রথম মহাবীর চক্র মরণোত্তর প্রদান করা হয়। ভারতীয় সেনাবাহিনী 27 অক্টোবর শ্রীনগরে নামে এবং হানাদারদের বিতাড়িত করতে শুরু করে। ব্যাটল অফ শালাতেংয়ে ভারতীয় আর্মার্ড কারের চতুর ব্যবহারে হানাদাররা ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু 1948 সালের শেষে যখন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, তখন কাশ্মীরের একটি অংশ পাকিস্তানের দখলে থেকে যায়। এই অংশটি আজ পাকিস্তান অধিকৃত কাশ্মীর নামে পরিচিত। এটি ভারতের মানচিত্রের এক অবিচ্ছেদ্য অংশ হলেও আজও তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। 1947-এর পর ভারত যখন নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এক স্বপ্নালু পররাষ্ট্রনীতি নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। পঞ্চশীল নীতি এবং হিন্দি চীনি ভাই ভাই স্লোগানের আড়ালে তিনি চীনের প্রকৃত রূপটি দেখতে ব্যর্থ হয়েছিলেন। 1950-এর দশকে চীন গোপনে লাদাখের আকসাই চীনের ওপর দিয়ে একটি রাস্তা তৈরি করে ফেলে, যা তিব্বত এবং জিনজিয়াংকে সংযুক্ত করে। আশ্চর্যের বিষয়, ভারত সরকার দীর্ঘদিন ধরে জানতেই পারেনি যে তাদের নিজস্ব ভূখণ্ডে অন্য দেশ রাস্তা বানাচ্ছে। 1957 সালে একটি ভারতীয় পেট্রোল পার্টি এই রাস্তা আবিষ্কার করে, কিন্তু নেহেরু সরকার এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী কৃষ্ণ মেনন এই তথ্যকে গুরুত্ব দেননি বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। এই অবহেলায় পরে কাল হয়ে দাঁড়ায়। যখন ভুল ভাঙল, তখন ভারত গ্রহণ করল ফরওয়ার্ড পলিসি, অর্থাৎ সীমান্তে ছোট ছোট পোস্ট তৈরি করে চীনের অগ্রগতি রোধ করা। কিন্তু এর পেছনে কোনো শক্তিশালী সামরিক প্রস্তুতি ছিল না। নেহেরু এবং তার উপদেষ্টারা ধরে নিয়েছিলেন যে চীন আক্রমণ করবে না। এই ধারণা ছিল এক মারাত্মক ভুল, যাকে ঐতিহাসিকরা নেহেরুর বাস্তবতাকে অস্বীকার করার প্রবণতা হিসেবে চিহ্নিত করেন। ভাবলে অবাক হবেন, 1962 সালের সেই হাড় কাঁপানো শীতে হিমালয়ের 14,000 ফুট উচ্চতায় আমাদের অনেক সৈন্যকে ক্যানভাস শু বা কাপড়ের জুতো পরে যুদ্ধ করতে হয়েছিল। তাদের কাছে পর্যাপ্ত গরম জামাও ছিল না। তাদের হাতে ছিল প্রথম বিশ্বযুদ্ধের আমলের .303 লি এনফিল্ড রাইফেল, আর চীনাদের হাতে ছিল অটোমেটিক রাইফেল এবং মেশিন গান। তবুও আমাদের জওয়ানরা যে বীরত্ব দেখিয়েছিল তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 18 নভেম্বর 1962 লাদাখের রেজাংলা 13 কুমাওন রেজিমেন্টের 120 জন জওয়ান নেতৃত্বে মেজর শাইতান সিং, তাদের উপর ঝাঁপিয়ে পড়ল হাজার হাজার চীনা সৈন্য। ভারতীয় জওয়ানরা জানত তাদের বাঁচার কোনো আশা নেই, সাহায্য আসারও পথ নেই, তবু তারা পিছু হটেননি। মেজর শাইপান সিং আহত অবস্থায় এক ট্রেঞ্চ থেকে আর এক ট্রেঞ্চে গিয়ে সৈন্যদের উৎসাহ দিচ্ছিলেন। যুদ্ধ শেষে দেখা যায় 120 জনের মধ্যে 114 জনই শহীদ হয়েছেন, কিন্তু তারা 1300-র বেশি চীনা সৈন্যকে খতম করেছিলেন।
এই বীরত্বের কারণেই চীন রেজাংলা দখল করতে পারেনি। অরুণাচল প্রদেশের নুরানাঙে আর এক কিংবদন্তি তৈরি হয়েছিল, রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত। তিনি একা স্থানীয় 2 মনপা মেয়ে সেলা এবং নুরাকে সাথে নিয়ে টানা 72 ঘণ্টা চীনা বাহিনীকে আটকে রেখেছিলেন। তিনি বিভিন্ন বাংকার থেকে গুলি চালাচ্ছিলেন যাতে চীনারা ভাবে সেখানে অনেক ভারতীয় সৈন্য আছে। শেষে যখন তিনি ধরা পড়ার উপক্রম হন তখন তিনি নিজেকেই গুলি করেন। চীনারা তার সাহসিকতায় এতই মুগ্ধ হয়েছিল যে তারা তার শিরচ্ছেদ করা মাথা পরে সম্মানের সাথে ফেরত দিয়েছিল। আজও ভারতীয় সেনাবাহিনী বিশ্বাস করে যশবন্ত সিং রাওয়াত মারা যাননি, তিনি আজও সীমান্ত পাহারা দিচ্ছেন। যুদ্ধের শেষে চীন আকসাই চীন দখল করে নেয়, যা আজ চীন অধিকৃত কাশ্মীর নামে পরিচিত। 1962 পরাজয় ভারতকে শিক্ষা দিয়েছিল। ভারত বুঝতে পেরেছিল শুধু শান্তির বুলি আওড়ে দেশ রক্ষা হয় না, শক্তি অর্জন করতে হয়। 1965 সালে পাকিস্তান যখন অপারেশন জিব্রাল্টার শুরু করে কাশ্মীর দখলের চেষ্টা করল, তখন তারা এক নতুন ভারতের মুখোমুখি হল। পাকিস্তান তাদের গর্বের আমেরিকান প্যাটার্ন ট্যাঙ্ক নিয়ে পাঞ্জাব সীমান্তে আক্রমণ করল। তাদের ধারণা ছিল এই আধুনিক ও শক্তিশালী ট্যাঙ্ক ভারতের সাধারণ ট্যাঙ্কগুলোকে তাসের ঘরের মতো উড়িয়ে দেবে। কিন্তু খেমকারানের আসাল উত্তর যুদ্ধে যা ঘটল তা ছিল অকল্পনীয়। ভারতীয় সেনাবাহিনী, বিশেষ করে 4th মাউন্টেন ডিভিশন, এক চতুর ফাঁদ পাতল। তারা আখের ক্ষেতে জল দিয়ে কাদা তৈরি করে রাখল। পাকিস্তানি ট্যাঙ্কগুলো যখন সেখানে ঢুকল তখন তারা কাদায় আটকে গেল, আর এই সুযোগে ভারতীয় জওয়ানরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। কোম্পানি কোয়ার্টারমাস্টার হাবিলদার আব্দুল হামিদ একটি সাধারণ রিকয়েললেস গান নিয়ে জিপে করে প্যাটার্ন ট্যাঙ্কের মুখোমুখি হলেন। নিজের জীবনের পরোয়া না করে তিনি একের পর এক পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস করতে লাগলেন। পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক ঘাঁটি সেখানেই নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল আরদেশির বুরজর্জি তারাপোরে। শত্রুর গুলিতে তিনি গুরুতর আহত, রক্তে ভিজে গেছে পোশাক। তবুও তিনি রেডিওতে বলেন, পিছু হটার প্রশ্ন নেই, আমরা এগোবই। নিজের ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে তিনি সৈনিকদের পথ দেখান। একটির পর একটি শত্রু ট্যাঙ্ক ধ্বংস হয়, চাবিন্দা আর পাকিস্তানের দুর্গ থাকে না। শেষ পর্যন্ত একটি শত্রু গোলা তার জীবন কেড়ে নেয়, কিন্তু তার নেতৃত্বে পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর ট্যাঙ্ক ডিভিশন রুখে যায়। তার এই বীরত্ব পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। যুদ্ধ শেষে ওই এলাকাটি প্যাটার্ন নগর নামে পরিচিত হয়, কারণ সেখানে প্রায় 97টি পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস বা আটক করা হয়েছিল। 1971 সাল, পাকিস্তানের সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে অর্থাৎ আজকের বাংলাদেশে এক নারকীয় গণহত্যা শুরু করে। 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়, লক্ষ লক্ষ মা বোন ধর্ষিতা হন। ভারত এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এই যুদ্ধ ছিল ভারতের জন্য কেবল সামরিক জয় নয়, বরং মানবিকতার জয়। পাকিস্তান জানত ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত তাদের জন্য বড় হুমকি, তাই তারা বিক্রান্তকে ধ্বংস করতে তাদের সেরা সাবমেরিন পিএনএস গাজীকে বিশাখাপত্তনমের দিকে পাঠায়। কিন্তু ভারতীয় নৌবাহিনী এক চতুর টোপ ফেলে। তারা এমনভাবে বার্তা পাঠায় যেন বিক্রান্ত বিশাখাপত্তনমে আছে, অথচ বিক্রান্ত ছিল আন্দামানে নিরাপদে। আইএনএস রাজপুত, একটি পুরনো ডেস্ট্রয়ার, বিশাখাপত্তনম বন্দর থেকে বের হওয়ার সময় কিছু সন্দেহজনক শব্দ পায় এবং ডেপথ চার্জ অর্থাৎ জলে ফেলার বোমা নিক্ষেপ করে। 4 ডিসেম্বর রাতে এক বিশাল বিস্ফোরণে পিএনএস গাজী ডুবে যায়। পাকিস্তান দাবি করে এটি তাদের নিজস্ব মাইন ফেটে হয়েছে, কিন্তু ভারত আইএনএস রাজপুতকেই এর কৃতিত্ব দেয়। গাজীর ধ্বংসের ফলে পূর্ব পাকিস্তানের সমুদ্রপথ সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ে। যুদ্ধের শেষ লগ্নে 11 ডিসেম্বর ভারতীয় প্যারাট্রুপাররা ঢাকার কাছে টাঙ্গাইলে আকাশ থেকে নেমে আসে। এটি ছিল এক দুর্দান্ত অপারেশন। প্রায় 700-800 প্যারাট্রুপার যখন আকাশ থেকে নামছিল তখন পাকিস্তানি বাহিনী ভেবেছিল পুরো এক ব্রিগেড সৈন্য নেমেছে। এই ঘটনা পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল নিয়াজির মনোবল পুরোপুরি ভেঙে দেয়।
16 ডিসেম্বর 1971, ঢাকার রেসকোর্স ময়দান। মাত্র 13 দিনের যুদ্ধে পাকিস্তান হার মানে। জেনারেল নিয়াজি তার 93,000 সৈন্য নিয়ে জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় আত্মসমর্পণ। জন্ম হল এক নতুন স্বাধীন দেশ, বাংলাদেশ। 1999 সাল, ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীরা যখন শান্তির কথা বলছেন, লাহোর বাস যাত্রা হচ্ছে, তখন পাকিস্তানের সেনাপ্রধান পারভেজ মোশাররফ গোপনে কার্গিলের উঁচু পাহাড়গুলো দখল করে নিলেন। ভারতীয় সেনাবাহিনী যখন জানতে পারল, তখন পরিস্থিতি খুব কঠিন। শত্রুরা পাহাড়ের চূড়ায় সুবিধাজনক অবস্থানে, আর আমাদের জওয়ানদের নিচ থেকে উপরে উঠতে হবে, যা ছিল এক নিশ্চিত মরণ ফাঁদ। কিন্তু ভারতীয় জওয়ানদের সাহস সব প্রতিকূলতাকে হার মানাল। ক্যাপ্টেন বিক্রম বাত্রা, কোড নেম শের শাহ, তিনি পয়েন্ট 5140 দখল করার পর গর্বের সাথে বলেছিলেন, ইয়ে দিল মাঙ্গে মোর, অর্থাৎ এই হৃদয় আরও চাই। তার এই হুঙ্কার পুরো ভারতকে জাগিয়ে তুলেছিল। পয়েন্ট 4875 দখলের সময় তিনি শত্রুর গুলিতে আহত হন, কিন্তু তার আগে তিনি তার আহত সঙ্গীকে বাঁচাতে গিয়ে বলেছিলেন, তোমার স্ত্রী সন্তান আছে, তুমি সরে যাও। বিক্রম বাত্রা শহীদ হলেন, কিন্তু তিনি আমাদের দিয়ে গেলেন এক অজেয় অনুপ্রেরণা। আরেক বীর, নাগাল্যান্ডের ক্যাপ্টেন এন কেঙ্গুরুসে। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ এবং সাহসী। পাহাড়ের খাড়া ঢালে ওঠার সময় তিনি দেখলেন তার জুতোর গ্রিপ বরফে কাজ করছে না। তিনি জুতো খুলে ফেললেন এবং মাইনাস তাপমাত্রায় খালি পায়ে খাড়া পাহাড় বেয়ে উপরে উঠলেন। পেটে গুলি লাগার পরেও তিনি শত্রুর বাংকারে গ্রেনেড ছুড়ে মারেন এবং হাতাহাতি লড়াইয়ে শত্রুদের খতম করেন। কার্গিল যুদ্ধে ভারত 527 জন বীর সন্তানকে হারায়। টাইগার হিল জয়ের মাধ্যমেই এই যুদ্ধের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। সালের পর ভারত তার প্রতিরক্ষা নীতিতে এক আমূল পরিবর্তন আনে। এতদিন ভারত শুধু আক্রান্ত হলে আত্মরক্ষা করত, কিন্তু উরি এবং পুলওয়ামা হামলার পর ভারত দেখালো যে তারা শত্রুর ঘরে ঢুকে মারতে জানে। 18 সেপ্টেম্বর 2016 উরি বেস ক্যাম্পে জৈশ-ই মোহাম্মদের জঙ্গিরা ঘুমন্ত 18 জন ভারতীয় জওয়ানকে হত্যা করে। পুরো দেশ রাগে ফুঁসছিল। 10 দিন পর 28 সেপ্টেম্বর মাঝরাতে ভারতীয় স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডোরা নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলওসি পার করে পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে। তারা জঙ্গিদের লঞ্চ প্যাডগুলো ধ্বংস করে এবং প্রায় 35-40 জন জঙ্গিকে খতম করে নিরাপদে ফিরে আসে। পাকিস্তান প্রথমে এই হামলার কথা অস্বীকার করলেও পরে তারা বুঝতে পারে যে ভারতের ধৈর্যের বাঁধ ভেঙেছে। 14 ফেব্রুয়ারি 2019 পুলওয়ামায় এক আত্মঘাতী হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ হন। এর জবাবে 26 ফেব্রুয়ারি ভোর রাতে ভারতীয় বিমান বাহিনীর 12টি মিরাজ 2000 যুদ্ধ বিমান পাকিস্তানের বালাকোটে জেসে মোহাম্মদের সবচেয়ে বড় ট্রেনিং ক্যাম্পে বোমা বর্ষণ করে। 1971 সালের পর এই প্রথম ভারতীয় বিমান পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে হামলা চালালো। পরদিন পাকিস্তান পাল্টা হামলা করতে এলে উইং কমান্ডার অভিনন্দন বর্ধমান তার পুরনো মিগ-31 নিয়ে পাকিস্তানের আধুনিক F-16 পিছু ধাওয়া করেন এবং সেটিকে গুলি করে নামান। দুর্ভাগ্যবশত তার বিমানও বিধ্বস্ত হয় এবং তিনি পাকিস্তানে ধরা পড়েন, কিন্তু ভারতের প্রবল কূটনৈতিক চাপে এবং যুদ্ধের আশঙ্কায় পাকিস্তান তাকে 48 ঘণ্টার মধ্যে সম্মানের সাথে ফেরত দিতে বাধ্য হয়। আজকের ভারত এক পরাশক্তি। একদিকে যেমন আমরা চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসাবে চন্দ্রযান 3 নামিয়েছি, অন্যদিকে আমাদের কিছু ক্ষেত্রে এখনও অনেক পথ চলা বাকি। মহাকাশ জয়। চন্দ্রযান 3-এর সাফল্য শুধু ইসরোর নয়, এটি প্রতিটি ভারতীয়র জয়। আপনারা জেনে গর্বিত হবেন, এই মিশনে বাংলার অনেক বিজ্ঞানী, যেমন জলপাইগুড়ির কৌশিক নাগ বা উত্তরপাড়ার জয়ন্ত লাহা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2. ইউপিআই বিপ্লব। ভারতের রাস্তার ধারের সবজি বিক্রেতাও
আজ কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট নিচ্ছেন। জার্মানির মন্ত্রীর মতো বিদেশি অতিথিরাও ভারতের এই প্রযুক্তি দেখে মুগ্ধ হয়ে সবজি কিনে পেমেন্ট করেছেন। 2024 সালে ইউপিআই লেনদেনের পরিমাণ ও সংখ্যা অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছে, যা বিশ্ব রেকর্ড। বন্দে ভারত সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেলের চেহারা বদলে দিচ্ছে। কাশ্মীরের বরফাবৃত লাইনেও এখন এই ট্রেন ছুটে চলেছে, যা এক ইঞ্জিনিয়ারিং বিস্ময়। ভারত আজ এক অদ্ভুত বৈপরীত্যের দেশ। একদিকে আমরা চন্দ্রযান পাঠাই, ডিজিটাল পেমেন্টে বিশ্ব নেতা হই, অন্যদিকে কিছু মৌলিক মানব উন্নয়ন সূচকে আমরা ভয়াবহভাবে পিছিয়ে। এই বাস্তবতাকে বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে বিশ্ব র্যাঙ্কিংয়ের দিকে। প্রথমেই আসি ক্ষুধা ও অপুষ্টির কথায়। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024 অনুযায়ী ভারতের র্যাঙ্ক 105, মোট 127টি দেশের মধ্যে। এই অবস্থানকে আন্তর্জাতিকভাবে সিরিয়াস বা গুরুতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেখানে বাংলাদেশ রয়েছে প্রায় 84 নম্বরে, সেখানে খাদ্য উৎপাদনে শীর্ষে থাকা ভারত এত নিচে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ভারতে এখনও প্রায় 35% শিশু খর্বাকৃতি। অপুষ্টি ও রক্তাল্পতা ব্যাপকভাবে ছড়িয়ে আছে। এটি খাদ্যের অভাব নয়, এটি নীতিগত ও ব্যবস্থাপনার ব্যর্থতা। এবার মানব উন্নয়নের দিকে তাকাই। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2023-24 অনুযায়ী ভারতের র্যাঙ্ক 134, মোট 193টি দেশের মধ্যে। একই অঞ্চলের শ্রীলঙ্কা রয়েছে প্রায় 78 নম্বরে, চীন রয়েছে প্রায় 75 নম্বরে। এর মানে আয়, শিক্ষা ও স্বাস্থ্য, এই 3টি স্তম্ভেই ভারতের উন্নতি অসম ও ধীর। শিক্ষা ব্যবস্থার বিস্তার বড় হলেও গুণগত মানে আমরা এখনও পিছিয়ে। ভারত শিক্ষা খাতে ব্যয় করে জিডিপির মাত্র 4.1%, যেখানে আন্তর্জাতিকভাবে সুপারিশ করা হয় 6%। বিশ্বের শীর্ষ 200 বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের আছে মাত্র 2 থেকে 3টি প্রতিষ্ঠান। এর অর্থ আমরা ডিগ্রি তৈরি করছি, কিন্তু গবেষণা ও ইনোভেশন ভিত্তিক দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারছি না। স্বাস্থ্য ব্যবস্থার চিত্র আরও উদ্বেগজনক। ভারতের সরকারি স্বাস্থ্য ব্যয় জিডিপির প্রায় 2.1 থেকে 2.5%। অন্যদিকে ওইসিডি দেশগুলোর গড় ব্যয় 6 থেকে 7%। এর ফলেই গ্রাম ও শহরের মধ্যে স্বাস্থ্য বৈষম্য বাড়ছে এবং চিকিৎসা খরচের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্যের নিচে নেমে যাচ্ছে। মহাকাশে পৌঁছেও আমরা এখনও সবার জন্য মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারিনি। এর সঙ্গে যুক্ত হয়েছে বেকারত্বের সংকট, বিশেষ করে যুব সমাজের মধ্যে। 15 থেকে 25 বছর বয়সীদের মধ্যে ভারতের ইউথ আনএমপ্লয়মেন্ট রেট প্রায় 15 থেকে 17%। ডিগ্রি আছে কিন্তু কাজ নেই, কারণ শিক্ষা ও জব মার্কেটের মধ্যে স্পষ্ট মিসম্যাচ আর টেকনোলজি ভিত্তিক দক্ষতার ঘাটতি। এই পরিস্থিতি চলতে থাকলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বদলে যেতে পারে ডেমোগ্রাফিক প্রেসারে। নারী উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রেও চিত্র আশাজনক নয়। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024 অনুযায়ী ভারতের র্যাঙ্ক প্রায় 129, মোট 146টি দেশের মধ্যে। বিশেষ করে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ, স্বাস্থ্য ও নিরাপত্তা, এই ক্ষেত্রগুলোতে ভারত পিছিয়ে। অর্ধেক জনসংখ্যাকে পিছনে রেখে কোনো দেশই টেকসই উন্নয়ন করতে পারে না। পরিবেশ ও দূষণের কথাও উপেক্ষা করা যায় না। IQA এর 2024 রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত 20টি শহরের মধ্যে ভারতের রয়েছে 10টিরও বেশি। বায়ু দূষণের কারণে প্রতি বছর আনুমানিক 15 থেকে 17 লক্ষ মানুষ মারা যায়। উন্নয়নের খরচ এখানে ভবিষ্যৎ প্রজন্মকে দিতে হচ্ছে। সব মিলিয়ে একটাই সত্য সামনে আসে: ভারত শক্তিশালী রাষ্ট্র, কিন্তু মানব উন্নয়নে এখনও দুর্বল। আমরা যদি শুধু অর্থনীতি, অস্ত্র বা টেকনোলজির গল্প বলি আর ক্ষুধা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে উপেক্ষা করি, তাহলে সেই উন্নয়ন অসম্পূর্ণই থেকে যাবে। সত্যিকারের শক্তি আসে তখনই যখন শিক্ষা, টেকনোলজি এবং মানবিক উন্নয়ন একসাথে এগিয়ে চলে। সব মিলিয়ে একটাই সত্য সামনে আসে: আমাদের মধ্যে কোনো কিছুর অভাব নেই। আমাদের আছে ইতিহাস, আছে আত্মত্যাগের গৌরব, আছে সাহসী সেনাবাহিনী, আছে মেধাবী বিজ্ঞানী,
আছে কঠোর পরিশ্রমী মানুষ। প্রয়োজনের সময় আমরা যুদ্ধ জিতেছি, দুর্যোগে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি, বিশ্বের সামনে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সবচেয়ে বড় লড়াই আর সীমান্তে নয়, এই লড়াই শিক্ষা ও টেকনোলজির ময়দানে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, আরও ব্যবহারিক করতে হবে। টেকনোলজিকে শুধু ব্যবহার নয়, নিজেদের হাতেই টেকনোলজি তৈরি করতে শিখতে হবে। এটা কোনো দূরের স্বপ্ন নয়, এটা এখনই সম্ভব, যদি আমরা দ্রুত সিদ্ধান্ত নিই, যদি আমরা সাহস করে পরিবর্তনের পথে হাঁটি। কারণ সম্ভাবনার দিক থেকে আমরা পিছিয়ে নেই, শুধু গতি বাড়াতে হবে। এই বিশ্বাস নিয়েই, এই আশার আলো বুকে ধারণ করেই আমরা এগিয়ে যাব আরও শক্তিশালী, আরও আত্মনির্ভর ভারতের পথে। এই শুভক্ষণে আপনাদের সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, জয় ভারত।